আমার পেইড কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টরা বেশ কয়েকদিন ধরে আমাকে একটা প্রশ্ন করছে যে আপু আপনার এসএসসি এইচএসসি এবং অনার্সেও তো আপনি সব কিছু ইংলিশে পড়েছেন এবং লিখেছেন, তাহলে একাডেমিক ইংলিশ জার্নিটা আপনি কিভাবে কন্টিনিউ করেছেন এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি ভাবলাম এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক ব্যাচের জন্য না, যারা এতদিন ধরে আমাকে ফলো করো তারা ম্যাক্সিমাম সময় আমার কাছে জানতে চেয়েছো যে আপু ইংলিশের সমস্যা, আপনি কিভাবে ইংলিশ পড়েছিলেন, তো এটাই আজকে শেয়ার করব। একটা কথা তোমাদেরকে বলে নেই, আমি কিন্তু ইংলিশে একদমই দক্ষ না। ইংলিশে দক্ষ হওয়া এবং একাডেমিকে ইংলিশে পারদর্শী হওয়া দুটোর মধ্যে বেশ পার্থক্য আছে। ভিডিওর লাস্টে আমি এটাও বলে দিব যে কি ভুল করেছিলাম সে কারণে আমি ইংলিশে দক্ষ হতে পারি নাই এবং কিভাবে আমি একাডেমিকে সবসময় ইংলিশে ভালো স্কোর করে গিয়েছি। তো প্রথমে আমার ইংলিশ যে ফার্স্ট পেপার বইটা থাকতো সেটা আমি নিতাম এবং বাজারে অনেক বই আছে, আমার পছন্দের বই ছিল হচ্ছে নবদূত, এটা আমি বেশি ফলো করতাম, বাদবাকি বইও আমার সাইডে থাকতো। তো প্রথমে আমি ইংলিশ ফার্স্ট পেপার বইটা যেহেতু পুরো ইংলিশে থাকে এবং বলেছি আমি ইংলিশে দক্ষ কেউ না, ওটা পড়তে আমার বেশ প্যারা লাগতো, তো আমি ডাইরেক্ট নবদূতই নিতাম। নেওয়ার পরে একটা লাইন প্যাসেজের আমি প্রথম লাইনটা ইংলিশে পড়তাম, ওইটার বাংলা লাইনটা আমি সাথে সাথেই পড়ে ফেলতাম। এভাবে পুরো সিন প্যাসেজটা পড়ার পরে আমি ওখান থেকে আজকে যে নতুন ওয়ার্ডগুলো শিখলাম সেই ওয়ার্ডের মিনিংগুলো মুখস্থ করে ফেলতাম। এরপরে আমি হচ্ছে এমসিকিউ বলো, অ্যান্সারিং কোশ্চিন বলো, গ্যাপ ফিলিং বলো, যেটা সেই সময়ের কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী আমি সেগুলো সব কিছু প্র্যাকটিস করতাম। এইভাবে নবদূতের একদম প্র্যাকটিস সেকশন, বোর্ড কোশ্চিন অথবা স্কুল বা কলেজ সেকশন সব কিছুই আমি হচ্ছে সুন্দর মতো কভার করে ফেলতাম টেস্ট পরীক্ষার আগেই। হ্যাঁ, আমি লং টাইম ধরে ইংলিশ পড়েছি, এসএসসি হোক এইচএসসি হোক, বরং টেস্ট পরীক্ষার পরে আমি অন্যান্য সাবজেক্ট বেশি রিভিশন দিয়েছি, ইংলিশে তখন আমি এতটা বেশি সময় দেই নাই। এরপরে আনসিন যে অংশটা ছিল সেটাও আমি মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। আনসিন অংশটা সাধারণত অনেক সহজ হয়ে থাকে যেহেতু ইনফরমেশন ট্রান্সফার করতে হয়, তো আমি ওটাও মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। এইভাবে ইংলিশ ফার্স্ট পেপারের পুরো অংশটাই আমি মূলত নবদূত থেকে কভার করতাম। এবার সেকেন্ড পেপারের কথা যদি বলি, সেকেন্ড পেপারের জার্নিটা আমার অনেক ছোটোবেলা থেকে শুরু এবং আমি সেকেন্ড পেপারে কখনোই কোনো ইংলিশের রুলস মুখস্থ করতাম না। আমি সব সময় ইংলিশের একটা সেন্টেন্স মুখস্থ করতাম বা এক্সাম্পল মুখস্থ করতাম, যেরকম মনে করো বোথ আই অ্যান্ড হি লাভ ফুটবল। তো আই অ্যান্ড হি, এই যে বোথের পরে কি বসবে, তারপরে হি বসবে, এখানে হিম বসবে না, হিজ বসবে না, এখানে লাভ বসবে, লাভস বসবে না, এত কিছু আমার মুখস্থ করার দরকার নাই। যদি আমি একটা লাইন মনে রাখি তাহলে ওইটা দিয়ে আমি সকল সেন্টেন্সের স্ট্রাকচার বানাতে পারবো। তো আমি সবসময় গ্রামারে আগের থেকে এগুলো মুখস্থ করে রেখেছিলাম, যার ফলে আমাকে কখনো গ্রামার নিয়ে এক্সট্রা প্যারা খেতে হয় নাই। কিন্তু প্রচুর পরিমাণে আমি গ্রামার প্র্যাকটিস করতাম। সেম ওয়েতে আমি মাঝে মাঝে পুরো একটা মডেল কোশ্চিন প্র্যাকটিস করতাম। মাঝে মাঝে আজকে যদি আমার মনে চাইতো যে আমি আজকে রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, তাহলে যতগুলো রাইট ফর্ম অফ ভার্বস আছে এরকম 10টা জায়গা থেকে আমি 10টা রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করতাম। এভাবে আমি ইংলিশ হচ্ছে সেকেন্ড পেপারটা পড়াশোনা করেছি। এরপরে যদি যাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, আমি কি করেছি, ফ্রি হ্যান্ড রাইটিং আমি কখনো এভাবে এক্সপেকটেশন নেই নাই যে আমি জাস্ট বসে যাব আর আজকেই সব কিছু লিখতে পেরে যাব। যখনই আমাকে একটা বিষয় সম্পর্কে লিখতে বলা হতো আমি তার আগে সেটা 2-3টা বই থেকে পড়তাম, যেই বইয়ের লেখাটা আমার ভালো লাগতো, এক একটা বইয়ের আমার এক এক লাইন ভালো লাগতো আসলে। তো আমি 3টা বই থেকে ওই প্যাসেজটা 3-4 বার করে পড়তাম বা ওই প্যারাগ্রাফটা 3-4 বার করে পড়তাম। দেন আমি প্রচুর লেখা প্র্যাকটিস করতাম, প্রচুর না মানে মোটামুটি আমি লেখা ভালোই প্র্যাকটিস করেছি। তো লিখতে লিখতেই আমি আসলে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে পারদর্শী হয়ে গেছি। এখন এই যে এই পুরো জার্নিটা, এটা কি আমি একা কমপ্লিট করেছি? না, আমি যখন এসএসসিতে ছিলাম আমার একজন ম্যাডাম ছিলেন যিনি ব্যাচে পড়াতেন, উনি আসলে প্রতিদিন এরকম 5টা করে মডেল বা 6টা করে মডেল এভাবে পড়া দিতেন এবং তার মধ্যে থেকে আমরা পড়ে যাওয়ার পরে উনি একটা মডেল কোশ্চিন আমাদের লিখতে দিতেন এবং যে হায়েস্ট তাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। অথবা হঠাৎ করে তার মনে চাইতো একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে দেওয়ার কথা, তখন সে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে দিতেন। তো এইভাবে ওনার সাথে আমার পুরো হচ্ছে ক্লাস 8, 9, 10 এই জার্নিটা হচ্ছে কন্টিনিউ হয় এবং আমি ওখান থেকে বেশ প্র্যাকটিস করতে পারি। এরপরে আমি যখন এইচএসসিতে উঠি তখন আমার মনে হয় যে ওরকম ব্যাচ আমি ভালো পাচ্ছি না অফলাইনে, তো তখন আমি বাসায় টিচার রেখে দিই, কারণ তোমরা জানো যে আমি এইচএসসিতে সায়েন্সের সাবজেক্টগুলো প্রচুর সেলফ স্টাডি করছি, তো আমার ইংলিশ তখন একা পড়ার ধৈর্য থাকতো না। তো আমার বাসায় যে টিচার ছিলেন উনি আমাকে অনেক সময় প্যাসেজ পড়ে পড়ে শোনাতেন বা আমি পড়তে পড়তে আটকে গেলে উনি আমাকে ধরিয়ে দিতেন, যে কোনো সময় আবারও ফ্রি হ্যান্ড রাইটিং দিতেন অথবা মডেল কোশ্চিন প্র্যাকটিস করতে দিতেন। এইভাবে আমার ইংলিশ জার্নিটা কন্টিনিউ হয়েছে। আমার সময়ে আমি ওরকম কোনো ইংলিশের কোর্স সম্পর্কে অবগত ছিলাম না, অনলাইন কোর্স, আমি কোর্স সম্পর্কে কিছু বলতে পারবো না তোমাদেরকে। এরপরে এই
পুরো জার্নিটার পরে আমি টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার বেরোনোর পর যে সিচুয়েশনটা দেখতাম, আমি এতদিন ধরে যা যা পড়ছি সেগুলোই আসলে নতুন টেস্ট পেপার বেরোলে ওটাতেই থাকে। তো আলাদা করে আমার তখন আর কিছু পড়ার প্রয়োজন হতো না। এখন আমি তোমাদেরকে বলি আমি কেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি নাই। আমি ইংলিশ কোনো ভোকাবুলারি মুখস্থ করতে চাইতাম না, কোনো স্পেলিং মুখস্থ করতে চাইতাম না, বা বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য আমি আমার সুবিধা মতো প্রোনাউন্সিয়েশন করতাম। অর্থাৎ একটা ওয়ার্ড যেইভাবে প্রোনাউন্সিয়েশন হওয়া উচিত আমি সেভাবে ম্যাক্সিমাম সময় করতাম না। এরপরে আমি ইংলিশে কখনো কোনো বই পড়তাম না, নিউজ পেপার পড়তাম না, ইভেন আমি এখন পর্যন্ত ইংলিশের কোনো মুভি দেখি নাই, ফুল মুভি, কারণ আমি ইংলিশের মুভি আমার মাথার উপর দিয়ে যাই। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, আমি ছোটোবেলায় ডোরেমন অনেক বেশি দেখতাম এবং সাথে সাথে আমি কিছু ইংলিশ সিরিয়ালও দেখতাম, ঠিক আছে। সো এই যে ইংলিশ না, হিন্দি সিরিয়াল দেখতাম। সো হিন্দি দেখার কারণে আমার একটা জিনিস ডেভেলপ হয়েছে সেন্স, যেটা আমি হিন্দি একদম সলিড বুঝতে পারি, বলতে পারি, ইভেন আমি হিন্দি লিখতেও পারি, জাস্ট বিকজ অফ আমি হিন্দি হা করে লং টাইম ধরে দেখতাম এবং লং টাইম ধরে এটা আমার প্র্যাকটিসের মাঝে ছিল। এই জন্য কিন্তু আমি হিন্দিতে পারদর্শী হয়ে গেছি, যেটা আমার ইংলিশের ক্ষেত্রে হয় নাই। যদি আমি ছোটোবেলা থেকে ইংলিশ নিউজ দেখতাম তাহলে আমার মনে হয় যে আমি ইংলিশে এতদিনে অনেক পারদর্শী হয়ে যেতাম। সো 3 মাসে বা একটা শর্ট সময়ের মধ্যে তুমি কোনো কিছু করে একদম ইংলিশে দক্ষ হয়ে যাবা, এটার আশাটা করা আমার কাছে মনে হয় দুরূহ। কারণ ইংলিশটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের বিষয়, একদম লং টার্ম ধরে তোমাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি ইংলিশে পারদর্শী হতে পারবা। আর একাডেমিকের কথা যদি বলি তাহলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ইংলিশ। যে বিষয়গুলো বললাম, যেভাবে আমি প্র্যাকটিস করছি, পরীক্ষার হলে গিয়ে দেখতাম আমার সব কিছু আসলে কমন পড়ছে, সো আমার কোনো সমস্যাই হতো না। এবং আমি কিন্তু লিখতেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করেছি। সো আশা করি তোমরা একদম ইংলিশ সম্পর্কে একটা ক্লিয়ার গাইডেন্স পেয়েছো যে আমি কিভাবে ইংলিশ পড়েছি বা ইংলিশ শিখেছি। তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বা পোস্ট করো এইচএসসি বায়োলজি বা ইটকুন্ডা রিজিয়ন গ্রুপে।